হ্যালো এভরিওয়ান, সকলকে আমার ইউটিউব চ্যানেল নলেজ ব্যাংক টুকেতে স্বাগত। আজকে আমি তোমাদের এবিটিএ টেস্ট পেপার 2026-এর পেজ 153 পেজের যে ম্যাথামেটিক্সের স্কুল আছে সেই স্কুলের এমসিকিউ, সত্য মিথ্যা এবং শূন্যস্থান এই তিনটা দাগের কোশ্চেনের অ্যান্সারগুলো নিয়ে আজকের এই ভিডিওয় আলোচনা করব। ওকে, তার আগে তোমাদের বলবো, চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করিও, যেন নেক্সট ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। এবং ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে, ঠিক আছে? তার সাথে সাথে তোমাদের বলেছি যে 8145150357 এটা হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, ঠিক আছে? তো তোমরা এই হোয়াটসঅ্যাপ নম্বরে হাইপারটিয়ে ক্লাস 10 লিখবে, তাহলে আমি তোমাদের একটা গ্রুপ আছে, সেই গ্রুপে তোমাদের জয়েন করে দেবো, ঠিক আছে? সেখানে তোমরা তোমাদের মাধ্যমিক রিলেটিভ ইনফরমেশন পাবে সেখানে, এবং তার সঙ্গে তোমাদের কোনো কোশ্চিন থাকলে, কোনো ম্যাথে কোনো প্রবলেম থাকলে তোমরা সেখানে পাঠালে আমি সেই কোশ্চেনের অ্যান্সারটা করে দেওয়ার চেষ্টা করব। ওকে, তাহলে এখন যেটা আলোচনার বিষয় হচ্ছে সেটা হচ্ছে পেজ 53 পেজের স্কুলটা, ঠিক আছে? প্রথমে আমরা আলোচনা করব এমসিকিউ নিয়েও। প্রথম যেটা বলেছে 1 নম্বর, যে প্রতি বছর নির্দিষ্ট শতকরা হারে পরিবর্তিত হয়ে বর্তমানে একটি অঞ্চলের পরিযায়ী শ্রমিকের সংখ্যা 5000 × 11/10 তার কিউ জোন হলে নিচের চারটে অপশান আছে, সেগুলোর মধ্যে কোনটা হবে সেটা বলেছে। প্রথম যে অপশানটা দেওয়া আছে যে 3 বছর পর ওই অঞ্চলের শ্রমিকের সংখ্যা হবে 5000 জন। দেখো, বর্তমান জনসংখ্যা যখন শ্রমিকের সংখ্যা হয়েছে কত, 5000 ইন্টু আছে 5000 × 11/10 তার কিউব। কিন্তু এখানে কি বলছে, 5000 বলছে, তাহলে হবে কি, হবে না। 5000 বাড়তেও পারে, কমতেও পারে। নেক্সট বি নম্বর বলেছে, দেখো মানে এ নম্বর হচ্ছে না, ঠিক আছে, এ নম্বর বাদ। বি নম্বর বলছে যে 3 বছর পর ওই অঞ্চলের শ্রমিকের সংখ্যা অপরিবর্তিত থাকবে, এটাও হবে না, কারণ যে 3 বছর পর শ্রমিকের সংখ্যা বাড়তেও পারে, কমতেও পারে, ঠিক আছে, একই থাকবে না, একই নাও থাকতে পারে। সি নম্বর বলেছে প্রতি বছর 10% হারে বৃদ্ধি পায়। এবার দেখো এই টার্মটাকে আমরা কিভাবে লিখতে পারি, দেখো যে বৃদ্ধি পাচ্ছে, দেখো যে 5000 × 11/10 তার কিউকে লিখতে পারবো 5000 × 1 + 10/100 তার কিউ। কী আকারে সাজালাম, যে আমাদের ফর্মুলা যে কি পি × 1 + r/100, ঠিক আছে, টু দি পাওয়ার n। আর একটা কী ছিল, পি × 1 - r/100 টু দি পাওয়ার n। যদি বৃদ্ধি পায় তো প্লাস, হ্রাস পেলে মাইনাস। তো এই টার্মটাকে আমরা কিন্তু এটা আকারে সাজাতে পারছি। তার মানে এটা অ্যান্সার হয়ে যাবে কী বলতো, সি, অপশান সি, প্রতি বছর 10% হারে বৃদ্ধি পায়, ঠিক আছে? তাহলে আমার 1 নম্বর প্রথম কোশ্চেনের অ্যান্সারটা হয়ে যাবে কী বলতো, অপশান সি, প্রতি বছর 10% হারে বৃদ্ধি পায়। তারপরে নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট কোশ্চেন বলেছে যে এ, বি, সি, ডি ক্রমিক সমানুপাতি হলে নিচের কোনটি সত্য নয়। এবার আমাকে প্রত্যেকটা যাচাই চেক করতে হবে যে এটা সত্য নয় কোনটা, বা কোনটা সত্য। তো আমি তোমার শুধু বলে দিচ্ছি, এটা অ্যান্সার যেটা হবে সেটা হচ্ছে অপশান সি। বাকি এ, বি এবং সি প্রত্যেকটি কী হবে, ঠিক আছে, যে প্রত্যেকটাই যে বাম পক্ষ সমান ডান পক্ষ, এটা যদি আমরা ক্যালকুলেশন করতে যাই তাহলে ঠিকঠাক পাবো। আমি শুধুমাত্র যেটা ঠিক নয় সেটা আমি ক্যালকুলেশনটা দেখাচ্ছি। এটা অ্যান্সার হবে অপশান সি, a + b × c + d × d + a = a + b মানে ab + bc + cd হবে। কীভাবে দেখো সেটা আমি ক্যালকুলেশনটা করে দেখাচ্ছি। কি বলেছে কোশ্চেনে, যে এ বি সি ডি যদি ক্রমিক সমানুপাতি হয়, যদি এ বি সি ডি যদি ক্রমিক সমানুপাতি হয় তাহলে আমরা কী লিখতে পারি, a/b প্রথমটা বাই দ্বিতীয়টা = দ্বিতীয় বাই তৃতীয়টা = তৃতীয় বাই চতুর্থটা, ঠিক আছে, আর = কে ধরে নিলাম, এটা লিখতে পারি। তাহলে এবার কী করছি আমরা, a/b = কে করছি, b/c = কে, c/d = কে। তাহলে এখান থেকে ক্যালকুলেশন করলে a = পাবো বিকে, b = পাবো সিকে, আর c = পাবো ডিকে। আবার দেখো এখানে বিকে, আবার বি এর মান আমরা পেয়েছি কত, সিকে, তাহলে এখানে বি এর জায়গায় যদি আমরা সিকে বসাই তাহলে পাবো CK²। আবার সি এর মান পেয়েছি ডিকে, তাহলে সি এর মান যদি বসাই তাহলে আমরা কী পাবো, DK³। তাহলে এর মান পেলাম DK³। একই রকমভাবে সি এর মান যদি বসাই তাহলে বি এর মান পাবো D², আর c = ডিকে পেলাম। তাহলে এ, বি এবং সি এর মান পেয়ে গেলাম। এবার আমরা 3 নম্বর যে অপশানটা আছে সেই 3 নম্বর অপশানের বাম পক্ষ এবং ডান পক্ষ করে সেগুলো আমি তোমাদেরকে দেখাচ্ছি, ঠিক আছে?
তো বামপক্ষে যদি মানটা আমরা বের করতে যাই তাহলে এ এর মান ছিল কত, ডিকে কিউব প্লাস বি এর মান ডিকে স্কোয়ার, তাহলে কী পেলাম, এ প্লাস বি এর পরিবর্তে পেলাম ডিকে কিউব প্লাস ডিকে স্কোয়ার। একই রকমভাবে সি প্লাস ডি এর পরিবর্তে পাবো ডিকে প্লাস ডি, ডি প্লাস এর পরিবর্তে পাবো ডি প্লাস কে কিউব। এবার দেখো প্রথম টার্মটা থেকে আমরা কিন্তু ডিকে স্কোয়ার কমন পাচ্ছি, কমন নিলে পাচ্ছি কি কে প্লাস ওয়ান। একই রকম এখানে ডি কমন যাচ্ছে, পাচ্ছি কে প্লাস ওয়ান, এখানেও ডি কমন যাচ্ছে, পাচ্ছি ওয়ান প্লাস কে কিউব। এবার দেখো সবটাই কিন্তু গুণ আকার আছে, তো বাইরে কী কী আছে, ডি কে স্কোয়ার, ডি আর ডি, তাহলে এটির গুণ করলে আমরা পাবো ডি কিউব কে স্কোয়ার, আর কে প্লাস ওয়ান তার স্কোয়ার হয়ে যাবে, আর ওয়ান প্লাস কে কিউব থাকলো। তাহলে প্রথম টার্মটা অর্থাৎ বাম পক্ষের টার্মটা আমরা পেলাম কি বলতো, ডি কিউব কে স্কোয়ার ইন্টু ওয়ান প্লাস কে কিউব ইন্টু কে প্লাস ওয়ান তার স্কোয়ার। এবার রাইট হ্যান্ড সাইড ডান পক্ষটা আমরা দেখি, ডান পক্ষটা যদি সেম চলে আসে তার মানে এটা সত্য, আর যদি সেম না আসে তাহলে এটা সত্য নয়। দেখো যদি মান এ বি প্লাস বিসি প্লাস সিডি মানগুলো বসালাম, মানগুলো বসে আমরা কি পাচ্ছি যে ডিকে কিউব ইন্টু ডিকে স্কোয়ার, এ বির জায়গায় লিখলাম আমরা এটুকুটা যে ডিকে কিউব ইন্টু ডিকে স্কোয়ার, কারণ এ এর মান হচ্ছে ডিকে কিউব আর বি এর মান পেয়েছি ডিকে স্কোয়ার। ওকে, একই রকমভাবে বি এর মান ডিকে স্কোয়ার, সি এর মান হচ্ছে ডিকে, প্লাস সি এর মান ডিকে আর ডি থাকলো, তাহলে ক্যালকুলেশন করে কি পাচ্ছি ডি স্কোয়ার কে টু দি পাওয়ার 5 প্লাস ডি স্কোয়ার কে কিউব প্লাস ডি স্কোয়ার কে, আর পুরো থেকে আমরা কমন যাচ্ছে ডি স্কোয়ার কে, তাহলে পড়ে থাকছে কি কে টু দি পাওয়ার 4 প্লাস কে কিউব প্লাস 1। এবার দেখো দুটো টার্মই কিন্তু আলাদা, বাম পক্ষে কিন্তু আসছে এক আর ডান পক্ষে কিন্তু এক আলাদা আসছে, তার মানে আমাদের যে যেটা ঠিক নয়, যেটা ভুল অপশান সেটা হচ্ছে অপশান সি। তার মানে এ প্লাস বি ইন্টু সি প্লাস ডি ইন্টু ডি প্লাস এ ইজিক্যাল টু এ প্লাস বি প্লাস সি, মানে এ বি প্লাস বি সি প্লাস ডি হবে না, এটা নট ইজিক্যাল টু হবে, ঠিক আছে। তাহলে এইগুলো আমাদের অ্যান্সার। এবার নেক্সট কোশ্চিন দেখো 3 নম্বর কোশ্চিন কী বলেছে, 3 নম্বর কোশ্চিন বলেছে যে নিচের কোন ক্ষেত্রে ত্রিভুজ দুটি সদৃশ্য কিন্তু সর্বসম নয়। বলছে নিচের কোন ক্ষেত্রে, মানে একটা ত্রিভুজ সর্বসম হবে, সদৃশ্য হবে কিন্তু সর্বসম নয়, কোন ক্ষেত্রে, কার জন্য। প্রথম অপশন দেওয়া আছে দেখো যে ত্রিভুজ দুটির আকার এক কিন্তু আকৃতি আলাদা, বি দেওয়া আছে ত্রিভুজ দুটির আকৃতি এক কিন্তু আকার আলাদা, সি ত্রিভুজ দুটির আকার ও আকৃতি উভয় পৃথক আর ত্রিভুজ দুটির আকার ও আকৃতি উভয় এক। কোন অপশানটা মানে হবে সেটা বের করতে বলেছে। তার আগে আমরা জানবো সদৃশ জিনিসটা কী আর সর্বসম জিনিসটা কী। সদৃশ জিনিসটা হচ্ছে যে দুটি ত্রিভুজকে সদৃশ্য বলা হবে যদি তাদের আকৃতি এক হয়, অর্থাৎ তাদের অনুরূপ কোণগুলির সমান হয় অথবা অনুরূপ বাহুগুলির অনুপাত সমান। অর্থাৎ মেন কথা হচ্ছে সদৃশ্য, যদি দুটি ত্রিভুজকে সদৃশ্য তখনই বলবো যদি তাদের আকৃতিটা কী হয় বলো তো, সেম হয়। তাদের আকৃতিটা যদি সেম হয় তাহলে সেই ত্রিভুজটাকে আমরা কি বলবো, সদৃশ্য ত্রিভুজ বলবো। আর সর্বসম কাকে বলবো, সর্বসম হচ্ছে যে যদি ত্রিভুজের আকার ও আকৃতি উভয় এক হয়, মানে আকার যা আছে এবং আকৃতি সেম হয় তখন কি বলবো, সর্বসম বলবো, ঠিক আছে। তাহলে এখানে দেখো যে সর্বসমের ক্ষেত্রে কি যে উভয় আকার ও আকৃতি উভয় এক হতে হবে, আর সদৃশ্য মানে কি শুধু আকৃতিটা এক, আকার কিন্তু আলাদা হতে পারে, ঠিক আছে। তাহলে এক্ষেত্রে কোন অপশানটা হবে, তাহলে এক্ষেত্রে যে অ্যান্সারটা হবে সেটা হচ্ছে তোমার অপশান বি, যে ত্রিভুজ দুটির আকৃতি এক কিন্তু আকার আলাদা। কারণ দেখো সংজ্ঞাতে আমরা কি প্রথমে কি বলেছি যে ত্রিভুজ দুটির সদৃশ্য, সদৃশ্য মানে কি তার আকৃতিটা কী হতে হবে, এক হতে হবে কিন্তু সর্বসম নয়। সর্বসম নয় মানে কি তার মানে আকারটা কী হবে, আলাদা হবে, ঠিক আছে। তাহলে অ্যান্সার হয়ে যাবে অপশান বি। নেক্সট কোশ্চিন দেখো অ্যান্সার বি অপশান কি ত্রিভুজ দুটির আকৃতি এক কিন্তু আকার আলাদা হবে। নেক্সট কোশ্চিন দেখো 4 নম্বর, এটা একটা ফর্মুলা, ঠিক আছে। তোমাদের বইয়ের গোলকের যে দেখবে যে সেখানে একটা শেষের দিকে উদাহরণের অঙ্ক শেষের দিকে একটা ফর্মুলা দেওয়া আছে, সেই ফর্মুলাটা এটা লেখা আছে, ঠিক আছে। তো এগুলো ক্যালকুলেশন করার দরকার নেই, জাস্ট মুখস্থ রাখবে যে আর একক বহিঃব্যাসার্ধ এবং আর একক অন্তঃব্যাসার্ধ বিশিষ্ট একটি ফাঁপা অর্ধগোলাকৃতির বাটির সমগ্র তলের ক্ষেত্রফল হবে অপশান বি 3 পাই আর স্কোয়ার ক্যাপিটাল আর স্কোয়ার প্লাস পাই স্মল আর স্কোয়ার বর্গ একক, ঠিক আছে। এটা জাস্ট মুখস্থ রাখবে। নেক্সট 5 নম্বর কোশ্চেন বলেছে যে ত্রিকোণমিতিক কোণ পরিমাপের ক্ষেত্রে কোনো কোণের একটি রশ্মি যদি ঘড়ির কাঁটার দিকে সম্পূর্ণ একবার আবর্তন করে আবার প্রথম অবস্থায় ফিরে আসে তবে কোণের পরিমাপটা কী হবে। বলছে কোণের পরিমাপ অপরিবর্তিত থাকবে, 180 ডিগ্রি কমে যাবে, 360 ডিগ্রি কমে যাবে, 360 ডিগ্রি বেড়ে যাবে।
এই অ্যান্সারটা বলার আগে তোমাদের বলবো যে ঘড়িটা যখন কাটার দিকে ঘোরে তখন কি হয়, নেগেটিভ হয়। ঘড়ি কাঁটা যখন দিকে ঘুরবে তখন তার মানটা হবে নেগেটিভ, আর ঘড়ি কাঁটার বিপরীতে তখন কী হবে, পজিটিভ হবে। ঠিক আছে, তো এখানে কোশ্চেনটা বলেছে যে ঘড়ির কাঁটার দিকে পূর্ণ আবর্তন করছে, তার মানে কত, 360 ডিগ্রি। আর যখন দিকে করছে তখন কী হবে, নেগেটিভ, মানে কি কমছে। ঘড়ির কাঁটার দিকে ঘুরলে সে ডিগ্রির মানটা কত হবে, কমবে। তাহলে পুরোটার কত, 360 ডিগ্রি। তাহলে অ্যান্সার হয়ে যাবে কী বলতো, অপশান সি, 360 ডিগ্রি কমে যাবে। ওকে, নেক্সট 6 নম্বর। আর 6 নম্বর কোশ্চেনের অ্যান্সারটা বলার আগে তোমাদের বলবো, চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে নিও, যেন পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে। তার সঙ্গে আমার এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে 8145150357, ঠিক আছে, এই নম্বরে হোয়াটসঅ্যাপ করবে। তাহলে সেখানে আমি একটা গ্রুপ করব, গ্রুপে অ্যাড করে দেবো। সেখানে তোমাদের প্রবলেম এবং কি মাধ্যমিকের রিলেটিভ কোনো থাকলে সেটা তোমাদের জানানো হবে। তাহলে 6 নম্বর কোশ্চেন দেখো, 6 নম্বর কোশ্চেন বলেছে যে শ্রেণীতে প্রথম 15 জনের গড় বয়স দেওয়া আছে x1 বার এবং পরবর্তী 20 জনের গড় বয়স দেওয়া আছে x2 বার। তাহলে এই 35 জনের গড় বয়স কত হবে? তাহলে এই ধরনের অঙ্ক থাকলে প্রথমে দেখো গড় বয়স দেওয়া থেকে যদি তাদের সমষ্টি বের করি তাহলে তাদের গুণ করতে হবে, ঠিক আছে, আর সমষ্টি থেকে যদি গড় করি তাহলে ভাগ করতে হবে। তো এই অঙ্কটা কীভাবে করবো দেখো, যে 15 জনের বয়সের সমষ্টি কত হবে, 15 জনের গড় বয়স কত, এক্স বার ছিল, x1 বার ছিল, তাহলে 15 জনের বয়সের সমষ্টি হবে 15x1 বার। একই রকম 20 জনের বয়সের সমষ্টি হবে 20x2 বার। তাহলে 15 + 20, তাহলে কি 35 জনের বয়সের সমষ্টি হবে কি এই দুটার যোগফল, মানে 15x বার x1 বার প্লাস 20x বার 2। এবার কি 35 জনের গড় বয়স বের করতে বলেছে, তাহলে কি করতে হবে, যে আমাকে ভাগ করতে হবে। গড় বয়স হবে কত, 15x বার প্লাস 20x1 বার প্লাস 20x2 বার বাই 15 + 20। তাহলে আমার যেটা অপশান হবে সেটা হচ্ছে অপশান ডি। অ্যান্সার হবে অপশান ডি, 15x1 বার প্লাস 20x2 বার বাই 15 + 20। এই হচ্ছে আমাদের অ্যান্সার। এবার আসছি আমরা শূন্যস্থান পূরণ করো, ঠিক আছে, শূন্যস্থান পূরণ করো। 1 নম্বর যেটা বলেছে যে সাব্বা ও দীপকের অংশীদারি কারবারে দীপকের মূলধনের আনুপাতিক ভাগহার দেওয়া আছে। যে সাব্বা এবং দীপক অংশীদারি কারবারে দুজন মিলে ব্যবসা করছে, সেই ব্যবসাতে বলছে দীপকের যে মূলধনের আনুপাতিক ভাগহারটা তার সেটা হচ্ছে 2/7। তাহলে দীপকের মূলধন সাব্বার মূলধনের কত গুণ? তাহলে এখানে তোমার দীপকের মূলধনের ভাগহারটা দেওয়া আছে, মানে টোটাল তোমার মূলধনের মধ্যে তার কত মূলধন সেটা দেওয়া আছে। তো এই অঙ্কটা কীভাবে করবো, যে দীপকের মূলধনের আনুপাতিক ভাগহার দেওয়া আছে কত, 2/7। তাহলে মোট মূলধন কত এখানে, তাহলে মোট মূলধন হচ্ছে কত, 7 অংশ। আর 7 অংশের মধ্যে দীপকের কত অংশ, 2 অংশ। তাহলে মোট মূলধন যখন 7 অংশ, দীপকের মূলধন যখন 2 অংশ, তাহলে সাব্বার মূলধন কত হবে? তার মানে কি মোট অংশ থেকে দীপকের মূলধনটা বাদ দিলে পেয়ে যাব। তাহলে কত, 7 থেকে 2 বাদ দিলে কত, 5 অংশ। তাহলে তোমার দীপকের মূলধন 2 অংশ এবং সাব্বার মূলধন হচ্ছে 5 অংশ। তাহলে এবার আমরা লিখতে পারবো যে দীপকের মূলধন বাই সাব্বার মূলধন ইজিক্যাল টু কি, 2/5, কারণ দীপকের মূলধন কত অংশ ছিল, 2 ছিল, আর সাব্বার মূলধন কত, 5। তাহলে কোনাকুনি গুণ করলে কি পাবো, বা কোনাকুনি গুণ করার দরকার নেই, তাহলে দীপকের মূলধন ইজিক্যাল টু 2/5 ইন্টু সাব্বার মূলধন গুণ আকারে লিখতে পারবো। আর এটাই তো আমাদের চেয়েছে যে দীপকের মূলধন সাব্বার মূলধনের কত গুণ, তাহলে অ্যান্সার কত হবে, 2/5 গুণ, ঠিক আছে। তাহলে শূন্যস্থানে কী হবে, শূন্যস্থান হয়ে যাবে তোমার 2/5। ওকে, নেক্সট 2 নম্বর কোশ্চিন দেখো। 2 নম্বর কোশ্চিন বলেছে যে এক্স ও ওয়াই দুটি চল এবং তাদের সম্পর্কিত মানগুলি দেওয়া আছে, ঠিক আছে, এখানে এক্স ও ওয়াই ড্যাশ ভেদে আছে, মানে তাদের এক্স ও ওয়াইয়ের মধ্যে সম্পর্কটা বের করতে বলেছে, যে সরল ভেদে আছে না ব্যস্ত ভেদে আছে। তো এখানে দেখো যে এক্সের মান যদি বাড়ে তাহলে ওয়াইয়ের মান বাড়ছে, এক্সের মান যদি বাড়াই তাহলে ওয়াইয়ের মানটা বাড়বে, আবার এক্সের মান যদি কমে তো ওয়াইয়ের মানটা আবার বাড়ছে, এই জিনিসটা হচ্ছে। তাহলে এখানে লিখতে পারবো দেখো যে এক্স ওয়াই দেখো, তাহলে এক্স ওয়াই যদি করি, এখানে দেখো যে এক্স ইন্টু ওয়াই, তার মানে কি 5 গুণিত 10, 4 গুণিত 12.5, 25 গুণিত 2, 8 গুণিত 6.25। তাহলে প্রত্যেকটার গুণ করলে আমরা কী পাবো, 50 পাচ্ছি, ঠিক আছে, যেটা একটা ধ্রুবক মান। তাহলে এক্স ওয়াই ইজিক্যাল টু আমরা কী পাচ্ছি, এক্স ওয়াই ইজিক্যাল টু তোমার 50।
তাহলে এক্স ইজিক্যাল টু কী পাবো 1/y ইন্টু 50। এবার দেখো 50টা একটা ধ্রুবক, তাহলে ধ্রুবকটা যদি বাদ দিয়ে দিই তাহলে সমান চিহ্নটা ওটা কী হয়ে যাবে, সমানুপাতিক চিহ্ন হয়ে যাবে। তাহলে এক্স সমানুপাতিক 1/y, তাহলে এটা কী ভেদে আছে, এটা আছে তোমার ব্যস্ত ভেদে আছে। ঠিক আছে, যদি সমান আকারে থাকতো সরাসরি মানে এক্স ওয়াই সমানুপাতিক কিছু থাকতো বা এক্স সমানুপাতিক ওয়াই থাকতো তাহলে সেটা সরলভেদে থাকতো। যদি এক্স সমানুপাতিক 1/y আছে তাহলে এটা কী বলো তো, ব্যস্ত ভেদে আছে। ওকে, তাহলে শূন্যস্থান হয়ে যাবে ব্যস্ত ভেদে। ওকে, নেক্সট কোশ্চিন দেখো। নেক্সট কোশ্চিন বলেছে যে কোনো চতুর্ভুজের 4টি কোণের সমদ্বিখণ্ডগুলি পরস্পর মিলিত হয়ে যে চতুর্ভুজ গঠন করে সেটি কি একটি। তো এটা প্রমাণ আছে, ঠিক আছে। তো প্রমাণ করতে গেলে অনেক বড় হয়ে যাবে, তো শূন্যস্থানে আছে, তার জন্য এসব জিনিসের প্রমাণ দরকার নাই, এসব জিনিস মুখস্থ রাখলে কিন্তু তোমাদের হয়ে যায়। ঠিক আছে, কিছু কিছু জিনিস করতে হবে, কারণ ওটা অন্য সংখ্যা দিয়ে দিলেও তোমাদের করতে হবে। তো এই ধরনের অঙ্ক কিন্তু এই কোশ্চেনগুলো কিন্তু আলাদা হবে না। তো এটা মনে রাখবে, সেটা হবে বৃত্তস্থ চতুর্ভুজ। ঠিক আছে, যা প্রমাণ করে দক্ষিণ এই যে কোণ এটাকে যদি অর্ধেক করি, এটাকে অর্ধেক করি, এটাকে অর্ধেক করি, এটাকে অর্ধেক করি, তাহলে এখানে একটা চতুর্ভুজ পাবো। ঠিক আছে, তো সেই চতুর্ভুজটা কি হবে, তো সেটা হবে বৃত্তস্থ চতুর্ভুজ। কারণ বৃত্তস্থ চতুর্ভুজ দেখবে যে ভিতরে যে একটা চতুর্ভুজ পাবো, সেই চতুর্ভুজটা তোমার বিপরীত কোণগুলোর সমষ্টি কী হয়ে যাবে, তোমার 180 ডিগ্রি হবে। তার বিপরীত কোণ দুটি যদি কোনো বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর যদি সম্পর্ক অর্থাৎ দুটো কোণ যদি সমষ্টি যদি 180 ডিগ্রি হয়, তাহলে সেটা কি, এটা বৃত্তস্থ চতুর্ভুজ। এটা অ্যান্সার হয়ে যাবে বৃত্তস্থ চতুর্ভুজ। নেক্সট 4 নম্বর দেখো। 4 নম্বর বলেছে যে একটি আয়তক্ষেত্রাকার টুকরোর দৈর্ঘ্যকে অক্ষ করে অক্ষের চারপাশের টুকরো একবার পূর্ণ আবর্তন করার ফলে যে ঘনবস্তুটি তৈরি হবে সেটা কি, অ্যান্সার হবে চোঙ। এগুলো মুখস্থ রাখবে যদিও। তো এটাকে যদি আমরা বোঝাতে চাই, ধরো এটা একটা আয়তক্ষেত্র, ঠিক আছে। তো এই আয়তক্ষেত্রটাকে যদি আমরা ধরো এটাকে অক্ষ ধরলাম, এই অক্ষ ধরে এটাকে যদি আমি ঘোরাচ্ছি, ঘোরাতে দেখবে যে এরকম একটা পূর্ণ হয়ে যাবে, একটা গোল তৈরি হয়ে যাবে পাইপের মতো। ঠিক আছে, তো পাইপটা কি, পাইপটা একটা হচ্ছে কি চোঙ, তাহলে এটা ঘনবস্তুটা হয়ে যাবে কি বলতো, চোঙ হয়ে যাবে। নেক্সট 5 নম্বর কোশ্চিন দেখো। 5 নম্বর কোশ্চিন বলেছে যে একটি সমকোণী ত্রিভুজে কোনো একটি সূক্ষ্ম কোণের কোসাইন দ্বারা প্রকাশিত ত্রিমিতিক কোণ অনুপাতটি ড্যাশ অনুপাত, অর্থাৎ কী অনুপাত হবে, লঘু অনুপাত না গুরু অনুপাত। দেখো যে কোনো একটা সমকোণী ত্রিভুজের যদি একটা সমকোণী ত্রিভুজ হয়, তো সমকোণী ত্রিভুজের কোষের মানগুলো দেখো, কোষের মানটা কি 0, cos 0 মান 1, তার মানে কি 1 থেকে আস্তে আস্তে কী হচ্ছে, কমছে। কোসাইনের মানগুলো কি বড় থেকে কি হচ্ছে, ছোট হচ্ছে, কম হচ্ছে। তার মানে কি যে প্রথমে কি ছিল, কম ছিল, আর শেষে কি, প্রথমে বেশি শেষে কি কম। তার মানে অনুপাতটা কি হবে, বেশি ইস্টু কম। তার মানে কি যদি প্রথমে বেশি থাকে, কোনো অনুপাতের প্রথমে যদি বেশি থাকে, সেই অনুপাতটা কি হবে তোমার সরি দেখো যে জিরোর মানটা দেখো, 0 থেকে 0-র মানটা যদি 1, তারপরে দেখো কমছে, তাহলে এটা অ্যান্সার হবে লঘু অনুপাত হবে। কারণ দেখো যে 0 থেকে আমরা কোথায় বাড়ছে কোসাইনের মানটা, এটা অ্যান্সার হয়ে যাবে কী বলো তো, লঘু অনুপাত। ওকে, নেক্সট 6 নম্বর কোশ্চিন দেখো। 6 নম্বর কোশ্চিন বলেছে যে পাড়ার ক্রিকেট খেলায় 5 জন 7 স্কোর করেছে, 4 জন 15 স্কোর, 2 জন করেছে 10, আর 11 স্কোর করেছে 2 জন। তাহলে খেলায় স্কোরের সংখ্যাগুরু মান বের করতে বলেছে। তো প্রথমে তাদের স্কোরগুলোর আমরা ঊর্ধ্বক্রম অনুসারে অর্থাৎ ছোট থেকে বড় সাজালাম। তো দেখো যে 7 জন 7 স্কোর কতজন করেছে, 5 জন করেছে, তাহলে কটা 7 লিখব, 5টা 7। তারপরে তোমার 7-এর পরে কী আছে 10, 10 স্কোর করেছে কতজন, 2 জন, তো 10 কবার লিখব, 2বার। তারপরে 11 স্কোর দেখো, 11 স্কোর করেছে 2 জন, তো 11 2বার। আর 15 স্কোর করেছে কত, 4 জন, তাহলে 15 কত লিখব, 4বার লিখব। এবার দেখো এই যে 7, 10, 11, 15-র মধ্যে সর্বাধিক কোন সংখ্যাটা আছে, সর্বাধিক সংখ্যাটা হচ্ছে কত, 7, 5টা আছে, তাহলে এর সংখ্যাগুরু মান হবে কি বলো তো, 7 হবে। ওকে, আশা করছি বুঝতে পেরেছো। নেক্সট এবার আসছি আমরা 3 দাগ অর্থাৎ সত্য মিথ্যা। আর সত্য মিথ্যার অ্যান্সারগুলো বলার আগে তোমাদের বলবো, চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নিও, যেন পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে
পেয়ে যাও এবং ভালো লাগলে অবশ্যই বন্ধুর সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে। দেখো প্রথম কোশ্চেন কী বলেছে, যে কোনো টাকার একদিনের সুদ কত পয়সা হলে মাসিক সরল সুদের হার 10% হবে। তো এখানে কিন্তু একটু কোশ্চেনটা কোথাও একটা মিসিং আছে, ঠিক আছে। এখানে কোশ্চিন বলছে কত পয়সা হলে মাসিক সরল সুদের হার 10% হবে। এটা কোশ্চেনটা কোথাও একটা রং আছে, ভুল আছে, ঠিক আছে। তো এই কোশ্চেনটা বাদ দিয়েছি। নেক্সট কোশ্চেন দেখো, 2 নম্বর কোশ্চেন দেখো। 2 নম্বর কোশ্চেন বলেছে যে একটি দ্বিঘাত সমীকরণের দুটি বীজের মধ্যে একটি বাস্তব কিন্তু অপরটি বাস্তব নয়। একটি দ্বিঘাত সমীকরণে দুটো বীজ থাকে, একটা দ্বিঘাত সমীকরণে দুটোর বেশি বীজ থাকে না। তো সেই দুটো বীজ বলছে যে একটা বাস্তব অপরটা বাস্তব নয়। কতটা ঠিক সেটা দেখব। তো আমরা কি জানি, দেখো যদি একটা সমীকরণ, যদি দ্বিঘাত সমীকরণ কি জানি, ax স্কয়ার প্লাস bx প্লাস ইকুয়াল টু 0, তাহলে নিরপেক্ষটা যদি 0 হয় তাহলে কি জানি, বাস্তব ও সমান। যদি 0 থেকে ছোটো হয় তাহলে কি, বাস্তব ও অসমান। আর যদি লেস দেন 0 হয় তাহলে কি, অবাস্তব। তাহলে কোনো ক্ষেত্রে কিন্তু দেখো যে একটা বাস্তব আর একটা বাস্তব নয়, এরকম তো হচ্ছে না। একটা বাস্তব ও সমান, একটা বাস্তব ও অসমান, ঠিক আছে, আর একটা অবাস্তব। তাহলে এরকম করে একটা বাস্তব হবে, একটা অবাস্তব হবে। একটা বাস্তব কিন্তু অপরটা বাস্তব নয়, এটা হতেই পারে না, ঠিক আছে। তাহলে এটা অ্যান্সার হবে কি বলো তো, মিথ্যা। নেক্সট কোশ্চেন দেখো, বলেছে যে কয়েকটি ভিন্ন বৃত্তের অর্ধবৃত্তস্থ কোণের মান সমান হলে বৃত্তগুলি অবশ্যই সর্বসম হবে। দেখো যে তিনটা আমি বৃত্ত এঁকেছি, তিনটা বৃত্তের প্রত্যেকটাই বৃত্তস্থ কোণগুলো কি হবে, 90 ডিগ্রি হবে। কিন্তু বলছে অবশ্যই সর্বসম হবে। সর্বসম দেখো যে আমার বৃত্তস্থ কোণটা আমার ব্যাসার্ধের উপর নির্ভর করছে কি, করছে না। কারণ প্রত্যেকটা ব্যাসার্ধ বা প্রত্যেকটা ব্যাস কী বলো তো, আলাদা। তো এটা জিনিস মধ্যে রাখবে যে অর্ধবৃত্ত কোণ ব্যাসের ওপর নির্ভর করে না, তাহলে সর্বসম হবে না, ঠিক আছে। অ্যান্সার হবে কি বলো তো, মিথ্যা হবে। নেক্সট 4 নম্বর কোশ্চেন বলেছে যে লম্ব বৃত্তাকার শঙ্কুর শীর্ষবিন্দু থেকে বৃত্তাকার ভূমির উপর লম্ব অঙ্কন করা হলে তা ভূমিকে যে কোনো বিন্দুতে স্পর্শ করতে পারে। ধরো একটা আমি শঙ্কু এঁকেছি, সে শঙ্কুর দেখো যে শীর্ষবিন্দু এ থেকে আমরা যখন লম্ব আঁকি তখন দেখবে যে বৃত্তে যে ছেদ করছে সেটা একটা কেন্দ্রবিন্দু ছেদ করছে, ঠিক আছে। যে কোনো বিন্দুতে কিন্তু হবে না, লম্বটা বিশেষ করে কেন্দ্রে স্পর্শ করবে। তাহলে এটা মিথ্যা, ভুল বলছে। তাহলে এটা অ্যান্সার হয়ে যাবে কী বলো তো, মিথ্যা। নেক্সট 5 নম্বর কোশ্চেন বলেছে দেখো যে একটি সমকোণী ত্রিভুজের একটি নির্দিষ্ট সূক্ষ্মকোণ থিটা হলে থিটার সাপেক্ষে লম্বের দৈর্ঘ্য গ্রেটার দেন ভূমি দৈর্ঘ্য হলে থিটার মান 30 ডিগ্রি হতে পারে না। এবার দেখো জিনিসটা, যে একটা তোমার সমকোণী ত্রিভুজ আঁকলাম, এটা হচ্ছে সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজ এটা কী হতে হবে, 90 ডিগ্রি হতে হবে। ধরলাম যে এটা একটা সূক্ষ্মকোণ থিটা নিলাম, কারণ এখানে তোমার দেখো যে এবিটা গ্রেটার দেন হতে হবে, এবিটা গ্রেটার দেন। তার মানে যে এবি এটা এটা এই কোণের মানটা, এই কোণের মানটা এই কোণের থেকে কী হতে হবে, যদি এবিটা যদি বড় হয় তাহলে এই কোণটা তোমার ছোট হতে হবে, মানে এই কোণটা বড় হতে হবে। তো যদি আমরা এই কোণটা 30 ডিগ্রি হয় তাহলে এটা 90, এটা 30, এটা কত হবে, 60 হবে। তাহলে এটা যখন 30 ডিগ্রি ছোটো নিচ্ছি তখন এর বিপরীত বাহুটা হয়, যে কোণের মানটা বেশি তার বিপরীত বাহুটা বেশি হবে। তো এখানে আমরা যদি 30 ধরি, ভূমির কোণটাকে যদি আমরা 30 ডিগ্রি ধরি তাহলে এটা কত হচ্ছে, 60 হচ্ছে। তাহলে এই যে কোণে, এই কোণের বিপরীত বাহুটা ছোটো, এটা 30 ডিগ্রি, 60 থেকে 30টা ছোটো। তো 30 ডিগ্রি কোণের বিপরীত বাহুটা কত হচ্ছে, এবি। তার মানে এটাও ছোটো হবে কার তুলনায়, এই কোণে এটার তুলনায় ছোটো হবে। কিন্তু আমার এখানে কি হবে, কী বলেছে যে এবি গ্রেটার দেন বিসি, অর্থাৎ লম্বের দৈর্ঘ্যটা ভূমির দৈর্ঘ্য থেকে বেশি হবে। তার মানে এটা যদি ভূমির দৈর্ঘ্যটা 30 ধরি তাহলে এটা হতে পারে না, এটা কী হবে, সত্য হবে। ঠিক বলেছে যে ভূমির দৈর্ঘ্যটা 30 হতে পারে না। হ্যাঁ, তুমি ভূমির দৈর্ঘ্যটা বেশি ধরো তাহলে এই যে কন্ডিশনটা, সেই কন্ডিশনটা অ্যাপ্লাই হবে। আর যদি এটা উল্টোটা বলতো তাহলে ঠিক ছিল। যদি এখানে আমার ভূমির দৈর্ঘ্য গ্রেটার দেন লম্বের দৈর্ঘ্য বলতো তাহলে এখানে 30 ডিগ্রিটা হতে পারত, ঠিক আছে। নেক্সট বলছে রাশি বিজ্ঞানে সামেশন অফ এফ আই ইজিক্যাল টু এন, এটা কী হবে, সত্য হবে। তাহলে এইগুলো আমাদের পেজ 53 এর এমসিকিউ, সত্য মিথ্যা এবং শূন্যস্থান, ঠিক আছে। এরপরে আমরা যে ভিডিও নিয়ে আসবো সেটা হচ্ছে তোমার 2 মার্কেরগুলো, ঠিক আছে, 4 দাগের অঙ্কগুলো নিয়ে। তা এরপরও আমরা আস্তে আস্তে কিন্তু সমস্ত অঙ্ক, টেস্ট পেপার সমস্ত অঙ্ক করার চেষ্টা করব, ঠিক আছে। তো তোমাদের লাস্টে বলবো, চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নিও, যেন পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। এবং ভালো লাগলে অবশ্যই বন্ধুর সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট করে
জানাবে। ওকে, থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য।